প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে দুজন অতিথি আছেন, আপনাদের ভীষণ প্রিয় মানুষ, টেলিভিশনে মঞ্চের ভীষণ প্রিয় দুজন মুখ এবং ভীষণ মজা করে কথা বলতে পারেন জীবন নিয়ে। তাদের চিন্তা ভাবনা অনেক ভিন্ন ভিন্ন, জীবনের গল্পটাও ভিন্ন হলেও কোথাও যেন মিলে যায়। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ আছেন অভিনয় শিল্পী জিয়াউল হাসান কিসলু। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। এবং সাথে আছেন অভিনয় শিল্পী শাহনাজ খুশি। আপনাকেও শুভেচ্ছা। আজকে ইন্ট্রোটা এত শর্টে আমি শেষ করলাম কারণ আমার মনে হয় যে দুজন মানুষ এত সুন্দর করে গল্প করতে পারে, গল্প বোধ হয় শোনা দরকার। দুজনের অদ্ভুত মিল যে জায়গায় আমি বলছিলাম, দুজনের জন্মতিথিও একই দিনে। এই বিষয়টা নিয়ে একটু শুনবো যে জন্মদিন নিয়ে একই দিনে মিলে যাওয়া এবং কাজের ক্ষেত্রটাও এক। আমি স্যারকে দিয়ে শুরু করি। জিয়াউল হাসান কিসলু, কেমন যায় জন্মদিনগুলো এই সময়? এবার আমার জন্মদিনটা একটু অন্যরকম ভালো কেটেছে, এটা আগেভাগেই বলে রাখি। কারণ আমি সম্প্রতি আমার ছেলের বিয়ে হয়েছে, বড় ছেলেটার। তো বলে আমাদের আত্মীয় স্বজন সম্প্রসারিত হয়েছে নতুন পরিবারের সাথে। ওরা মানে আমার ছেলে শ্বশুরবাড়ির এবং আমার বৌমা, এত লাভলি আমার একটা বৌমা পেয়েছি মাশাল্লাহ। ওরা কেক টেক নিয়ে এসে, বাড়িতে ফুল টুল নিয়ে এসে আমাকে যে উইশ করতে এলো। সেই কারণে এরকমই অন্যান্যবার হয়তো এতখানি হয় না, কিন্তু হয়তো বটেই। আমি তো এই চ্যানেল আইতেই অনেক সময় উদযাপন করার সুযোগ পেয়েছি, যে এখানে যারা আমার খুব শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে খুব ভালোবাসে, তারা এখানে বসেও কেক কেটেছে, ফুল দিয়ে উইশ করেছে। তো যেটা বলছিলাম যে গতকালকে আমার বাড়িতে এরকম একটা সমাগম হয়েছিল এবং খুব ভালো লেগেছে আমার এই বয়সে যে আমাকে নিয়ে সবাই একটু মাতামাতি করে। এটা তো কার না ভালো লাগে, তাই না? খুশি এই বয়সে অতটা করার কথা না, কিন্তু করেছে, সেটা আমাকে আমার জন্য খুব উল্লেখযোগ্য একটু সময় কেটেছে গতকালকে। অনেকে অতটা করে আসলে চায়ও না, একটা সময় গিয়ে জন্মদিনের প্রতি আগ্রহ অনেকেই হারিয়ে ফেলে। কিন্তু এখনো যে এত প্রাণবন্ত জীবন নিয়ে আপনার চিন্তা উদযাপনগুলো এখনো এত ভালো লাগে, সেটা জেনে আমারও ভীষণ ভালো লাগছে। আমি খুব অপ্রস্তুত হয়েছি কিন্তু এক সেন্সে, কারণ আমি তো এতখানি প্রত্যাশা নিয়ে বসেছিলাম না। ঘরের মধ্যে খুবই ইনফর্মাল পোশাক টোশাক নিয়ে বসেছিলাম। হঠাৎ করে হুড়মুড় করে যখন ঘরে ঢুকেছি, তাড়াতাড়ি একটা ভালো একটা পোশাক পরে ওদের সাথে ছবি টবি তুললাম, খেলাম দিলাম, এই আর কি ভালো লেগেছে আমার। শাহনাজ খুশির কেমন ছিল জন্মদিন? আমার তো বরাবরই পুত্ররা কেক নিয়ে এসে লুকিয়ে রাখে, তারপরে ঘড়ি কাউন্ট করতে থাকে, ধরে ফেলেন কি সব? না, আমি এখন তো বুঝে যাই, কিন্তু না বুঝার একটা ভান করে থাকি, তাহলে খুশি হয় তারা। আর একটা বিশাল ভালো লাগা কাজ করে এখন, ভীষণ রকমের ভালো লাগা কাজ করে। আগে আমাদের থেকে টাকা নিয়ে তারা আমার জন্য আয়োজন করতো, মানে ওর বাবার কাছ থেকে। এখন তারা নিজের উপার্জনের টাকা দিয়ে আয়োজন করে, যে কারণে আমার অনেকটাই অজানা থাকে। আমি জানি ওরা কিছু করবে, কিন্তু সেটার আকার অথবা প্রকৃতি কেমন হবে এটা আসলে সেই মুহূর্তে বুঝতে পারি। এটা আমার জন্য একটা সারপ্রাইজিং, বুকের ভিতরে বেশ একটা ধুক ধুক কাজ করে। আর সবচাইতে আমার যেটা ভালো লাগা, আমার দর্শক, আমার ভালোবাসার মানুষেরা, আমি মুগ্ধ হই। আমার আগে এটা হতো না, এখন মনে হয় বয়স হয়ে যাচ্ছে সে কারণেই কিনা আমার ভক্ত, আমার অনুরাগীরা, আমাকে ভালোবাসার মানুষজন এত উইশ করে, আমি এগুলো দেখে আর কান্না আসে আমার চোখে, বারবার আমার চোখ ভিজে যায়। আমি বলেছি সবাইকে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার জন্মদিন মনে রেখে বারবার ফোন করেন, মেসেজ করেন, আমার ছবি পোস্ট করেন। কার সাথে কবে ছবি তুলেছি আমি জানিও না, তারা ছবি পোস্ট করে। সত্যি আমি অভিভূত, আমার অনেক ভালো লাগা যে আমি সবার কাছে এত ভালোবাসার। আসলে যে ফেসবুকের মধ্যে তো মানে ওই যুগল ছবি, কার সাথে কখন ছবি তুলেছি, নাটক করেছি, এই সকল ছবি দিয়ে একদম ভরা, মানে ওই জায়গায় আসল জন্মদিন উদযাপিত হয়েছে আসলে, তাই না? ফেসবুকটার মধ্যে ফেসবুক আসলে ফিজিক্যাল টাচে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া সামনাসামনি বসে উদযাপনের যে বিষয়টা, এটা বোধহয় খানিকটা একটু কমে এসেছে, তাই না? আর জন্মদিনে আমার একটা স্পেশাল পাওয়া হয়, আমি এর আগেও চ্যানেল আইতে এসে বলেছি, সেটা হচ্ছে আমার ছেলে আমাকে একটা চিঠি লেখে প্রতি বছরই একটা করে চিঠি লেখে। এটা আমার জন্য একটা কি বলবো, বিশাল আবেগঘন। এবং প্রতিবার আগেকার যেমন বিষয়গুলো ছিল খুব শিশুতোষ ব্যাপার ছিল, ছোট্টবেলাকার একটা, ও যখন ক্লাস 4-এ পড়ে আমি একটা চিঠি আমি পোস্ট করেছিলাম। বিভিন্ন কার্টুন আঁকে,
বেলুন টেলুন এঁকে মা আমার জ্বর, আমি ভেবেছিলাম অনেক কিছু করব, কিছুই করা হলো না, এরকম শিশুতোষ। কিন্তু এবার সে একটা চিঠি লিখেছে, এত কাব্যিক, এত সুন্দর শব্দচয়ন, তখন এটা আমার আরেকটা ভালো লাগা অথবা ইয়ের কারণ হলো, সেটা হচ্ছে সে অনেক ম্যাচিওর চিঠি লিখেছে, অনেক ম্যাচিওর। সময়ের সাথে এবং সাথে নিজের প্রত্যেকটা চিঠিতে শেষ শেষ 6-7 বছর একটা লাইন কমন থাকে, সে লেখে যে তুমি আমাদের চাইতে আরো বেটার সান ডিজার্ভ করো। কিন্তু তা আবার আমরা এটা দায়িত্ব নিয়ে শতভাগ চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই সব সন্তানরা, তোমার সেই সন্তানরা আমাদের মতো এত ভালোবাসতো না তোমাকে। কিন্তু আপনার ছেলে তো দুজন এবং দুজনই টুইন, কে লিখে চিঠি আসলে? সৌম্য লিখে। আচ্ছা আচ্ছা, দিব্য একটু ইন্ট্রোভার্ট, দিব্য অনেক কিছুই ওর ওই অপ্রকাশিত। দুজনের মধ্যে সিনিয়র কে? দিব্য আবার যেটা লিখেছে twin। সেটা Twin তো, ইনস্টাতে, তারপরে আগে পরে। আগে ওর তো পরে ফেসবুক নাই। দিব্য আবার ইনস্টাতে দেখলাম যে আমার ইনস্টাগ্রামে আমার সাথে ওর ছবি দিয়ে একটা লিখেছে, ওটা দেখতে যেও আমার কান্না চলে আসলো। সে আবার ওইটুকু করেছে, সে অপ্রকাশিত, যেটা আমি জেগা দেখলাম। কিন্তু সৌম্য লেখে, প্রতিবারই সৌম্য লেখে। পরিবারের সাথে আপনার সম্পর্কটা বা পরিবার নিয়ে আপনার চিন্তা ভাবনা সবসময় যে একটু ভিন্ন রকম এবং অনেকটা আবেগের সাথে সম্পর্কিত, এটা আপনার বিভিন্ন ফেসবুক পোস্ট দেখলে আমরা বুঝি। আপনার জীবনের গল্প আমরা সবাই জানি, তবে আপনার জীবনের গল্প সকলের সামনে যে পরিচিত হয়ে উঠলো, তার পেছনে ছিল আপনার অভিনয় জগতে যে কন্ট্রিবিউশনটা, অভিনয়ের মাধ্যমে মানুষ আপনাকে চেনে। তো মঞ্চ দিয়ে আপনার শুরু অভিনয়। তো এই মঞ্চে, এই নাটকের প্রভাব আপনার ব্যক্তিগত এবং আপনার সাংসারিক জীবনে কতটা? মঞ্চ মঞ্চে যখন কাজ করেছি, সংসারটা তো আসলে সব কাজের সময় উজ্জ্ব থাকে, কাজেই ইনভলভ থাকা হয়। এটা দিয়ে আসলে সংসার জীবনে যে আসলে মঞ্চ খুব প্রভাব ফেলেছে অথবা মঞ্চ দিয়ে প্রভাবিত করেছি সেটা না। একটা জিনিস প্রভাবিত হয়েছে আমার এবং বৃন্দাবনের কাজের জায়গায়। ও যখন মঞ্চে কাজ করেছে, আমরা দুজন একসাথে করেছি। সেক্ষেত্রে দেখা গেছে একটা সমান্তরাল ব্যাপার, একটা প্রশান্তির ব্যাপার, মানে ডিবেটলেস একটা টাইম কেটেছে আমাদের এটা। আর মঞ্চ থেকে আমি প্রচুর শিখেছি, প্রচুর। মঞ্চ আমার গ্রেট বুকস, প্রচুর শিখেছি আমি। এটা নাটকের জন্য না, জীবনের জন্য, সংসারের জন্য না, আমি জীবনের জন্য, আমার জীবনের সকল পরিমিতিবোধ আমি মঞ্চে থেকে শিখেছি। এবং নিজে করতে যেয়ে না, অন্যেরটা দেখে। আমরা যে ওয়ার্কশপগুলো পেয়েছি, এত গুণীজনদের ওয়ার্কশপ করার সৌভাগ্য হয়েছে আমাদের। তাদের যে স্ট্রাগলের কথা, তাদের যে কিভাবে কতটুকু অ্যাচিভ করেছে, তার হয়তো সবটা আমার পছন্দও না, কিন্তু কিছু কিছু তার অ্যাচিভমেন্ট আমাকে এত মুগ্ধ করেছে এবং মনে হয়েছে হোয়াই নট মি, কেন আমি এটা করতে পারবো না। একই সাথে আমরা কাজ করেছি, আমরা যখন ঢুকলাম তখন অনেকে ছিল, আমি দেখেছি তারা তাদের মতো সংসারী হয়েছে, তাদের মতো শাড়ি গয়না জৌলুস জব এগুলো নিয়ে ব্যস্ত থেকেছে। কিন্তু আমি একই জায়গায় থেকে আমি এগুলো ভেবেছি, আমি এগুলো থেকে আমার জীবনে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। অভিনয় এটা কতটা দিতে পেরেছি সেটা আপনারা বলতে পারবেন, দর্শক বলতে পারবে, কিন্তু আমি জীবনের জন্য সেগুলো খুব করে গায়ে মেখেছি, খুব। আপনার অভিনয়ের প্রভাব তো দর্শকের মনেও রয়েছে, কারণ একজন অভিনেতাকে যখন আমরা ভীষণভাবে পছন্দ করি, হৃদয়ের কাছাকাছি যখন বোধ করি, তাকে আমাদের আত্মীয় মনে হয়, আত্মার একটা সংযোগ তার সাথে তৈরি হয়। এবং দর্শকের ক্ষেত্রে আপনার হয়েছে অভিনয়, আপনি যে চরিত্রগুলো করেছেন সেই চরিত্রগুলোর মাধ্যমে। যে হাসান কিসলু, আপনার কাছে একটু জিজ্ঞেস করবো, মঞ্চ নাটকের এই জায়গাটা আপনার জীবনের সাথেও ওতপ্রোতভাবে আমার জড়িত। শুধু মঞ্চ নাটক না, আমি তো টেলিভিশনেও কাজ করেছি অনেক, মানে অভিনেতা হিসেবে আমার যে জীবন চলার পথ, এই চলার পথে কত মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, কত অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে গিয়ে তাদের জীবনকে জানতে পেরেছি। এগুলো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকের জীবন মনে হয় যেন এক একটা উপন্যাস আর কি। আমি অনেকের দুঃখ বেদনার সঙ্গী হয়েছি, মানে তাদের কথা শুনে কেঁদেছি, কখনো আনন্দ করেছি। এইগুলো সবই আমার জীবনে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছে। ও যেমন বলল যে আমরা নাটক করতে গিয়ে অনেক কিছু শিখেছি। নাটক আমার যেমন একজন শিক্ষক, আমার যিনি নাটকে, যার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ স্যার, উনি আমাকে চিঠি লিখতেন। উনি লিখতেন, যেমন আমার পরীক্ষা চলে আসে, আমি কিন্তু নাটক করছি স্যারের সাথে আমার দীর্ঘদিন ধরে, সেই ইন্টারমিডিয়েট পাস করার পর থেকেই বা ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই, 73 তখন নাটকের সাথে প্রথম যুক্ত হওয়া, হ্যাঁ প্রথম যুক্ত হওয়া 73 সালে। তো মমতাজ স্যার আমাকে, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, MA পড়ছি, পরীক্ষা সামনে চলে আসছে,
স্যার তখন শিল্পকলা একাডেমি ঢাকায় পরিচালক, উনি আমাকে চিঠি লিখতেন যে দেখতে দেখতে তোমার পরীক্ষা চলে এলো, তুমি অমুক নাটকের ওই চরিত্রটির মতো স্বাভাবিকভাবে পরীক্ষা দেবে, এবং একটা জিনিস মনে রাখবে, নাটকের ছেলেরা কখনো পরীক্ষায় ফেল করে না। এটা যে আমাকে কিভাবে ইন্সপায়ার করেছে exactly. যে আসলে নাটক বলতে যেমন বাবা মা নাটক করিস, পড়াশোনা করিস না, আমার নাটকটাও তো পড়াশোনার একটা অংশ। নাটকটা করতে গেলে সে জীবনযুদ্ধ করতে শেখে, হ্যাঁ, সংসার করতে শেখে, মানুষের সাথে কি করে বিহেভ করতে হবে, মানুষের ভালোবাসা পেলে কি করে রেসপন্স করতে হয়। আর যে কাজটি মানুষের আনন্দের, প্রিয়, সেই কাজের মধ্যে থেকে আসলে যেটা শেখা যায় সেটা কখনোই ভুল হয় না। এক্স্যাক্টলি। তো এই জন্য আমি বলি যে নাটক আমাকে মানুষ করেছে, সোজা কথা। হ্যাঁ, অনেকে হয়তো নাটককে এই অনেক রকমের ভাবে তকমা দিতে চায় যে এরা নাইটটা পোয়া, এরা কি করবে না করবে কত, কিন্তু আমি দেখলাম যে এখনো কালকে যে কোনো একটা মানে জায়গায় গেলে, অচেনা একটা জায়গায় গেলেও যখন একটা মানুষ একটা স্মাইল দেয়, বলে যে কেমন আছেন, এটা আমাকে সে চিনতে পেরেছে হয়তো, সেই কারণে সে যে আমাকে একটু উইশ করলো, কেমন আছেন, ভালো আছেন নাকি, অনেকদিন পর আপনার পায়ে কি হয়েছে, এবার ইত্যাদি। এই সকল কারণে বোঝা যায় যে এই নাটকের কারণেই তো এই মানুষটি আমাকে চিনেছে। এই মানুষটার প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা আছে, আরো ভালো কিছু কাজ উপহার দেওয়া ইত্যাদি। বলো। এই চেনা জানার পরিধি আসলে অনেক বেশি বেড়ে গেছে যখন আপনি মঞ্চ থেকে টেলিভিশনে আসলেন, যখন দর্শকদের সামনে, পর্দার সামনে যুক্ত হলেন। মঞ্চ থেকে টেলিভিশনে আসার জার্নিটা শুরু কখন থেকে হয়? 82। আমি 1982 সাল থেকে, যদিও আমার 74 সালে আমি প্রথম টেলিভিশনে অভিনয় করেছি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে। ওইটাও আমার ওই ওস্তাদ মমতাজউদ্দিন আহমদ স্যার, আমার কলেজের শিক্ষক, চট্টগ্রাম কলেজের টিচার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন। তো উনি ওনার লেখা একটি অত্যন্ত বিখ্যাত নাটক ফলাফল নিম্নচাপ, এই নাটকটি তখন রাজুক ভবনী টেলিভিশন সেন্টার, ওখানে এই টেলিভিশনে এটাকে ধারণ করা হবে, ওটা প্রযোজনা করবেন তখন বিখ্যাত প্রযোজক আব্দুল্লাহ আল মামুন। তো ওইটাই আমার প্রথম, কিন্তু এরপরে একটা বড় গ্যাপ গেছে, কারণ চট্টগ্রামে থাকতাম তো, রেগুলার ঢাকায় এসে তো আর টেলিভিশনে অভিনয় করা সম্ভব হতো না। 82-তে আমি যখন চট্টগ্রাম থেকে একেবারেই ঢাকায় এসে থিতু হলাম, পড়াশোনা শেষ, আমি মাস্টার্স কমপ্লিট করে ঢাকায় এসে আমি সাংবাদিকতা শুরু করি। আমার প্রথম পেশা নিপুণ পত্রিকায় সাংবাদিকতা করেছি, এবং তারপরে আবার আলী জাকেরের ভাইয়ের যে একটা প্রতিষ্ঠান আছে এশিয়াটিক অ্যাডভার্টাইজিং, ওখানে আবার কিছুদিন করলাম। তারপর আমি শিক্ষকতায় চলে গেছি, 34 বছর শিক্ষকতা করে 7-8 বছর আগে আমি অবসরে গেছি। তো ওই 82 থেকে আমি আবার টেলিভিশনে রেগুলার হয়েছি ঢাকা আসার পর থেকে। আচ্ছা, শাহনাজ খুশির কাছে একটু যাব। আপনি বললেন যে নাটকের কথা দুজনের কাছ থেকেই আসলে যে জীবনবোধ বা জীবনে শেখার জার্নির কথা বললেন, তারপর টেলিভিশনে আপনার পরিচিত হওয়া, আপনার যে সন্তানেরা আছেন সৌম্যদীপ, তারাও বেশ পরিচিত মুখ এখন হয়ে উঠেছে, তারা কাজ করছে প্রতিনিয়ত। তো তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু মঞ্চে ছিল না, বা মঞ্চ দিয়ে তাদের শুরুটা ছিল না। এটার কারণ কি? নিজের এত বড় জার্নির অংশ মঞ্চ নাটক, কিন্তু ছেলেরা এক্ষেত্রে ইন্সপায়ার্ড কেন হয়নি, বা কি কারণ ছিল? এটার নানাবিধ কারণ। সেটা হচ্ছে আমি যুক্ত থাকলে হয়তো হতো, ওদেরকে পেটে করে আমার মঞ্চে কাজ করা, ওদের হওয়ার পরে কস্টিউমের ট্রাঙ্কের উপরে শুয়ে রেখে আমি স্টেজে উঠেছি। একটা পর্যায়ে এটা হয় না, এটা একেবারেই আসলে ন্যানো থাকতে হয়, অথবা আত্মীয় স্বজন থাকতে হয় যারা। তখন আমি দেখলাম যে ওদের সেফটির জন্য ওদের 9 মাস পর্যন্ত আমি স্টেজে কাজ করলাম, তারপরে চলে আসলাম। এখন ওরা যদি স্টেজে কাজ করে, ওদের জীবনটাই তো আলাদা। মানে শহুরে বাচ্চাদের জীবন প্লে গ্রুপ থেকে শুরু হয়, তাদের একটা ব্যাগের ওজন, তাদের পড়াশোনার কতগুলো সিটি হয়, কতগুলো, প্রত্যেকটাতেই তাদের টাচ থাকতে হয়। এই যে একটা অবসর বের করে স্টেজে যাওয়া, স্টেজের জন্য সময় দেওয়া, স্টেজে তো আসলে অনেকেই মনে করে এটা একটা বিনোদন পারপাস, গেলাম একটু সুন্দর কাপড় চোপড় পরে ঘুরে আসলাম, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা সবটা দিয়েছি এবং সবটা নিয়ে এসেছি, সেক্ষেত্রে ইমোশনাল অনেক ক্ষতিও হয়েছে আমাদের। সেইভাবে করার সুযোগ নাই তো ওদের। তবে যত যাই বলো, টেলিভিশন নাটক আর মঞ্চ নাটকের অনেক মৌলিক পার্থক্য আছে, কিন্তু আমি মনে করি এই টেলিভিশন নাটক বা রেডিও নাটক এগুলো সঙ্গে যদি পার্থক্য নিরূপণ করতে যাই, তাহলে মঞ্চের নাটককে আমার খাঁটি প্রোটিন
সমৃদ্ধ একটি তো যে জায়গা কথা মনে হয়। বলছিলাম, তো ওই কারণে আর ওদের করা হয়নি, ওদের দুইজনকে একই সাথে স্কুল, তারপরে আবার কোচিং, তারপরে মানে এটা তো আস্তে আস্তে বাড়তেই থাকে। এখনো যেমন মানে সকালবেলায় যায় আসে হচ্ছে 6:30 পর্যন্ত ক্লাস তাদের। বাড়িতেই হয়তো আপনারা তাদের জন্য একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছেন, কারণ অভিনয়ের যেহেতু সেটা ওরা আপনাদের ভালো বলতে পারবে, হ্যাঁ। হয়ে উঠেছে, এই জন্যই পরবর্তীতে সেই ছাপটা তাদের মধ্যে আমরা দেখতে পাই। জিয়াউল হাসান কিসলু, আপনার কাছে একটু যাব। নাটক নিয়ে আসলে বেশিরভাগ কথাই আজকে ঘুরে ঘুরে চলে আসছে, কেননা আপনি বেশ প্রথিতযশা একটি নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন, নাগরিক, যেখানে আমরা নাগরিক নাট্য সম্প্রদায়। নাট্য সম্প্রদায়, সেখানে আমরা আবুল হায়াত স্যার, আলী জাকির, সারা জাকির, ওই সময়কার আসাদুজ্জামান নূর, মানে এত জনপ্রিয় মুখ বাংলাদেশের, আলোকিত মুখগুলোকে আমরা সেই নাটকের থিয়েটারে আমরা দেখেছি সব সময়, অনেক কাজ তারা আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু এখন এই পরিবর্তিত সময় বা এখন এই সময়টাতে আমরা আগের মতো নাগরিকের কাছ থেকে ওই ধারাটা বা ওই নাটকগুলো পাই না। এটার কারণ কি বলে মনে হয়? না, এটা এখন প্রত্যেকটা জিনিস একটা যখন পিকে উঠে যায়, এরপরে যাওয়ার আর জায়গা থাকে না, এরপরে কিন্তু নামতে হয়। সেটা কি নাগরিকের ক্ষেত্রে হলো? নাগরিকের ক্ষেত্রে কিছুটা হয়েছে, কারণ নাগরিকের ক্ষেত্রে নূর ভাই তার রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেল, আলী জাকির ভাইয়ের দেহাবসান ঘটলো, ব্যস্ততা মানে নানানভাবে মানুষের ব্যস্ততা বেড়ে গেল। এইগুলো সব যদিও অজুহাত, কিন্তু হয়তো যদি আরও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সংযুক্ত হতো এই দলটির সাথে, সেভাবে তারা মানুষকে ওভাবে নিতে পারেনি। বরং আমি সর্বশেষ যখন নাগরিক থেকে আমি সাধারণ মানুষের কাতারে চলে এলাম আর কাজের সঙ্গে যুক্ত থাকলাম না, তারপরে যখন বিভিন্ন গ্রুপের নাটকগুলো আমি দেখা শুরু করলাম, একসময় দেখতে পারতাম না নিজের দলের নাটকে ব্যস্ত থাকার কারণে বা টেলিভিশন নাটকে অভিনয়ের কারণে। এরপরে আমি কিন্তু এখন নাটক দেখছি, প্রচুর মঞ্চ নাটক আমি দেখছি। তখন দেখতে গিয়ে আমি দেখলাম যে আমরা সবসময় ভাবি যে আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের অভিনেতারাই বোধ হয় শ্রেষ্ঠ, কিন্তু দেখি যে না, অন্যান্য দলে অসাধারণ অসাধারণ অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে আমরা হয়তো ভালো করে চিনিও না, চিনতে চেষ্টাও করিনি, বা তারা লাইমলাইটে আসছেন না, বা লাইমলাইট আসছে না। আমি মুগ্ধ, আমি নাগরিকে গিয়ে তখন বলতাম যে তোমরা কি ছাই পাস করছো, তুমি অমুক নাটক দেখেছো, তারা ফাটিয়ে দিয়েছে, কি করছে তারা, কেন ওরকম একটা নাটক আমরা এখন আর করতে পারছি না? আমরা যদি সেই স্বপ্নের মধ্যে থাকি যে কখন দেয়ান গাজীর কিস্সা করেছিলাম, নুরুল দিনের সারা জীবন করেছিলাম, সে অচলায়তন করেছিলাম, সে গ্যালিলিও করেছিলাম, ওই স্বপ্নের মধ্যে থাকলে চলবে না, আমাদেরকে তো এটাকে টেনে নিয়ে যেতে হবে দীর্ঘ অনধিকাল পর্যন্ত। তো এটা করতে গেলে যে অধ্যবসায়ের দরকার বা নতুনদেরকে যে টেনে আনা দরকার, সেই যে তরুণরা আজকে যেমন একটা বিস্ফোরণ ঘটিয়েছে বাংলাদেশে, আমাদের প্রত্যেকটি নাটকের দলেও কিন্তু এরকম তরুণদের একটা বিস্ফোরণ ঘটানো উচিত ছিল, কিন্তু বড়দের কারণে এটি অনেক সময় সম্ভব হয়নি। এটা একটা কথা আছে না যে বিশাল বটবৃক্ষের নিচে ছোট ছোট চারা গাছগুলো কিন্তু মরে যায়, তারা কিন্তু বাড়তে পারে না ছায়ার কারণে। তো ওদেরকে আলো দিতে হতো, ওদেরকে পুষ্টি দিতে হতো, রোদের প্রখর তাপ হ্যাঁ, পেতে হতো। ওদেরকে সেটা করা হয়নি। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত আছেন, আমরা একটু তার সাথে কথা Please. বলবো। শুভ দুপুর প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু নাটক নিয়ে, কাজ নিয়ে কথা বলছি। আমি একটু শাহনাজ খুশির কাছে যাব। নাটকের বাদেও নিজের নিজস্ব জীবনের তো একটা পথ চলা আছে, নিজস্ব অনেক কাজ কর্ম আছে। শাহনাজ খুশির দিনগুলো এখন কেমন যায়, সারাদিন কিভাবে কাটে, বিশেষ করে সকালের সময়টা কেমন শুরু করেন? সকালে আমি হাঁটি। দ্য ওয়াকিং স্টার। হ্যাঁ, এখনো হাঁটা হয়? হ্যাঁ, চেষ্টা করি। কতটা সময় দেন? এবং আপনি শুধুমাত্র জানি যে টেলিভিশনে যারা আপনাকে চেনে তারা চেনে, বা টেলিভিশনের বাইরে যারা নাটক দেখে না তারা আপনাকে ভীষণভাবে চেনে রমনা পার্কে হাঁটার জন্য। এই জার্নিটা কবে শুরু করলেন, কবে থেকে এই পথ চলা? এটাই যে বললাম যে মঞ্চের প্রাপ্তি, মঞ্চের ফিটনেসটাকে সবসময় খুবই গুরুত্ব দিত, খুব গুরুত্ব দিত। ওই যে একবার মাথার ভিতরে একটা বললাম না যে ভালোবাসার জায়গা থেকে যেটা শেখা হয় সেটা কখনো ভুল হয় না। তো ওরা হওয়ার পরে মঞ্চ করা হয়নি আমার আর, কিন্তু ওই জিনিসটা বাচ্চা হওয়ার পরে, মা হওয়ার পরে তো এক ধরনের ওয়েট গেইন করে। তখন প্রথমে ছাদে দিয়ে হাঁটাহাঁটি শুরু, তারপরে যখন আমি বাসা শিফট করে
চলে আসি এইদিকে কাছাকাছি, তখন রমনায়। রমনাতে তো এক সময় তো দাপিয়ে বেড়ানো অবস্থা ছিল আমার। হ্যাঁ, এখন অতটা পারি না, কিন্তু চেষ্টা করি। সকালবেলাকার 2 ঘন্টা সময় আমার হেঁটে আসা, একটু যোগা করা। এখন তো বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি, নানান জায়গায় ব্যথা বেদনা আচ্ছা, হয়। ও যদি এই কথা বলে তাহলে আমি কিন্তু নাই। সেসব সংক্রান্ত যে ইয়োগাগুলো দেখি অনলাইনে, অথবা যারা আছে মেডিটেশন করে তাদের কাছ থেকে দেখে 2-1টা করার চেষ্টা করি। তারপর শাওয়ারটা, আমি যখন এগুলো করে শাওয়ারটা নিয়ে উঠি, তখন বাসার সবাই ওঠে। মনের তো আসলে কোনো বয়স নেই, আপনি যেটা বললেন ফিটনেস তো সবসময় শারীরিকভাবে থাকতে হবে, তার আমি হ্যাঁ, খুব মনেরও এনজয় করি আমার ফিট থাকা রমনা জরুরি। পার্কের হাঁটা, আমি খুবই এনজয় করি। আমার ওখানে গেলে পরে আমার মনে হয় যে আমার বিশাল একটা দম পাই, আমি বিশাল ভালো লাগা। খুব ভালো। আর আপনি কি করেন আপনার না, সকালটা আমি কিভাবে তো শুরু হয়? আমার নি সার্জারি হওয়ার পর, আমার নি রিপ্লেসমেন্ট হওয়ার পরে দুঃখজনক। আমি সেভাবে আর দ্রুত মানুষদের মতো যারা খুব দ্রুত হাঁটতে পারেন ওভাবে আমি পারি না। আমাকে তো এখন একটু একটা সহায়তা নিয়ে চলতে ফিরতে হয়। এই নিয়ে আমি কাজ করে যাচ্ছি, যদিও টুকটাক কাজ একেবারে থেমে নেই, কিন্তু যেই আশানুরূপ কাজ আগে যেরকম আমার কাজের জগতে একটু ঝাঁপিয়ে পড়ার মতো, সেই দাপিয়ে কাজ করা, ওটা এখন ওই হাঁটুর কারণে কম হয় তুলনামূলকভাবে। তো আমি তো হাঁটতে পারি না, যে কারণে আমার শারীরিক অসুস্থতাগুলো আস্তে 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 আমার বয়সের কারণে শুধু নয়, এই হাঁটতে না পারার কারণে আমি তো খুবই ঈর্ষান্বিত হই যে যারা নাকি খুব হাঁটতে পারে, না হাঁটতে পারে না। আপনি যে এখনো কাজ করছেন আমাদের সাথে, এটাই তো হলো, এটা একটা বড় লিমিটেশন। এটা যে কোনো মুহূর্তে যে কারো হতে পারে। ভীষণ ভালো যেমন লাগলো আমি আপনাদের সাথে। হানিফ সঙ্গে যে এইগুলো করে ইত্যাদি, আমরা এই গল্পটা আসলে হানিফ সংকেতের গল্পটা শুনবো, পর্দা থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আচ্ছা। তবে আজকে আরেকটি এত হ্যাপি মোমেন্টের মাঝেও একটি দুঃসংবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দিতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। পাওয়া না পাওয়ার মাঝে আমাদের জীবন, প্রাপ্তি অপ্রাপ্তি জীবনে থাকবে। নতুন শিশু জন্মাবে, আবার কাউকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তবে বহমানে জীবন আমাদের বয়ে চলবে, কাজ আমাদের বয়ে চলবে। স্যার, আপনি হানিফ সংকেতের কথা বলছিলেন। আচ্ছা, হানিফ সংকেতের গল্পটা বলি কেন? হানিফ সংকেত আমাকে বোধহয় একটু পছন্দই করে একটু না, ও আমাকে এই পায়ের কারণে বলে যে কৃষ্ণ ভাই, আপনার ওই পায়ের কারণে তো আপনাকে বাদ দেওয়া যাবে না। আমি আপনার যাতে শুটিং স্পটটা যাতে দোতলা তিনতলায় উঁচুতে না হয়, একতলার মধ্যে আমি করার চেষ্টা করব, যাতে আপনি আমার সাথে যুক্ত থাকেন, সবসময় কাজ করেন। একবার কি হয়েছে, আমি বলেছি আমি তো রেডিওতে, আমি তো আজকে করতে পারছি না। আমি রেডিওতে আসছি আমার টিম নিয়ে, ফুল ক্যামেরা থেকে লাইট টাইট নিয়ে রেডিওতে চলে আসছে, এবং সেখানেই আমাকে উনি আমার যে ওই ছোটো ছোটো ওই যে হাসির স্কিটগুলো করে না, ওগুলো ওখানে বসেই সে আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিল। তার মানে আমাকে যারা ভালোবাসে তারা আমার পায়ের দিকে তাকায় না, তারা বলে যে না, আপনাকে আমরা যেভাবে বসে বসে আপনি করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, সোফাতে বসে করতে পারেন, এইভাবে আর কি তাদের সঙ্গে এখনও যুক্ত আছি ওভাবে। কিন্তু হাঁটতে পারি না ওইভাবে, যে খুশি যেরকম হাঁটে, আমার খুব মানে একটু ঈর্ষা হয়। একটু ঈর্ষা তো হবেই। আমি হাঁটতে আবার শাহনাজ পারলে আমার খুশিও- যেটা হতো, আমার ডায়াবেটিসটাও একটু কন্ট্রোলে চলে আসতো, মাঝে মাঝে কন্ট্রোলের বাইরে চলে যায় হাঁটতে না পারার কারণে। এছাড়া মন ভালো রাখার জন্য আর কি করেন? যখন অবসরে থাকেন কি করেন? আমি কিন্তু এখনো বই পড়ি। আমি যেমন কিছুদিন আগে ক্ষম হারুনের একটা খুব চমৎকার বই আছে, সে বইটি পড়ছি, আর খুব সেই সময়কার শঙ্কিত পদযাত্রা, হ্যাঁ, তা সেই সময়কার টেলিভিশনের অনেক গল্প, মঞ্চের গল্প, তার জীবনের আমার এত ভালো লাগছে। আমি ওই সময় চলে যাই, মুক্তিযুদ্ধের গল্প। এই যেহেতু আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমার ওই সময় ফিরে যেতে খুব ভালো লাগে। তার মৃত্যুর হাত থেকে কীভাবে সে বেঁচে এসছে, লঞ্চে মরে তাকে করতে পারতো, আক্রমণ করেছিল এরা, পাকিস্তান আর্মি রাজাকাররা। তো এইগুলো পড়ে আমি সময় কাটাই, টেলিভিশন নাটক দেখি, চলচ্চিত্র দেখি, এগুলো দেখে সময় কাটাই। আর আড্ডা মারি। কিসে আড্ডা মারি? টেলিফোনে আড্ডা মারি। আমার বন্ধুরা ফোন করলে তো আজকাল তো একটা সুবিধা আছে, হোয়াটসঅ্যাপে ফোন করলে আর আমার কোনো পয়সা খরচ হচ্ছে না। এখন অনেক কথা বলা আমার যায়। ছেলে থাকে বিদেশে, ওর সাথে আমার ঘন্টার পর ঘন্টা কিন্তু বন্ধুর মতো ওর সাথে গল্প হয়।
আমার এখন নতুন বৌমা যুক্ত হয়েছে, তার সাথে গল্প, আমার ছোট ছেলে আমার সাথে থাকে, ওর সাথে গল্প করে, আমার বন্ধুরা তো আছেই। এই যে গল্পগুলোর কথা বললেন যে বইতে তিনি যে গল্পগুলো পড়ে একটা পুরনো দিনের স্মৃতিচারণ হয়, শাহনাজ খুশির ক্ষেত্রেও সেটি হয় যে আগের সময়টাতে আপনারা যেমন ঢাকা দেখেছেন বা যেমন বাংলাদেশের একটা সিনারিও ছিল, তো সেইখানে হচ্ছে সেই সময়টা অনেক প্রিশিয়াস। আপনারা বলছিলেন যে সকালেই মনে হয় আমার গল্প হচ্ছিল আপনার সাথে, যে ওই সময়টাকে এখন কিরকম মিস করেন? আমি তো খুব করি, আমি এই কারণে ফেসবুকে একটু লেখালেখিও করি, আমি খুবই ইমোশনাল হয়ে যাই। এখন যেমন এই যে শিল্পকলা হয়েছে, বিশাল পরিসরে নাটকের চর্চা হচ্ছে। আমরা যখন ঢাকাতে মঞ্চনাটক শুরু করি তখন গাইড হাউস আর মহিলা সমিতি দুইটা ছিল, এবং গাইড হাউসে আর মহিলা সমিতিকে কেন্দ্র করে মনে হতো মেলা, প্রতি সন্ধ্যায় মেলা, এরকম মানে খুবই এত কাছাকাছি থাকলে যেটা হয় কি, আমার মনে হয় এই বিনিময়টা আরো বেশি উত্তাপপূর্ণ হয়, আরো বেশি কাছাকাছি, মানুষের সুখ দুঃখও তখন স্পর্শ করে বেশি। ওই হলের নাটকটার দর্শক কেমন হলো, সেটার রিয়াকশন কেমন হলো, এই হলের নাটকটা একই সাথে তো চলতো, এগুলো ছিল অনেক ইমোশনাল সময় গেছে আসলে। এবং এখন মাঝে মাঝে খুবই উদাস হয়ে যাই যে এই যে আমাদের স্মৃতিটাকে, যেই স্মৃতি আমি বয়ে বেড়াই, এমন লোকের সংখ্যা বিভাজন হয়ে গেছে, বেশিরভাগই বিদেশে চলে গেছে, কেউ কেউ গ্রামে রয়ে গেছে। তাদের সাথে যে কানেক্ট হয়ে এগুলো এই আলাপ করলে পারেও কিন্তু ভালো লাগে। কিন্তু তোমাদের জেনারেশন যারা, তোমাদের জেনারেশনের সাথে তোমাদের কথা শুনছি আমি, আমাদের কথার সাথে কিন্তু তোমরা খুব বেশিক্ষণ শুনতে পারবে না, ভালো লাগবে না তোমাদের। একটা প্রফেশনের খাতিরে তুমি হয়তো তার কথা শুনছো, আমার কথা শুনছো, কিন্তু আমি যদি পার্সোনালি তোমার সাথে আড্ডা দিতে পারি, ইটস ট্রু, এটা খুবই নেচার। আমার ছেলেদের সাথে আমি কথা বলে আমি দেখি তো খুব বেশিক্ষণ ধৈর্য রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের পরিচিত আবেগের মানুষ, পরিচিত আমাদের চোখে দেখা নাটক, আমাদের চোখে দেখা, যতই মনে হোক যে আমি অনেক পুরনো না, কিন্তু অল্প কিছুদিন আগের চর্চাটাই কিন্তু এখন আর নাই। সত্যি তাই। আমি কিন্তু খুব বাচ্চাদের, মানে তোমরা তো আমার কাছে বাচ্চাই, তো একদম। তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো। আমি যখন শুটিংয়ে যেতাম, গ্রিন রুমে যখন আমার এখন হয়তো একটা দৃশ্য হচ্ছে না, এখন বসা শুটিং অন্যরা করছে, এই সময় আমার রুমে যদি একটা ছেলে বা মেয়ে যাকে আমি পাই, আমি যে তোমার দেশ কোথায়, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, কোন কলেজে লেখাপড়া হয়েছে, এইগুলো নিয়ে আমি কিন্তু ওরা একেবারে সব কিছু জানতে চেষ্টা, এটা আমার একটি মানুষকে জানা, ওই যে বললাম, একটা উপন্যাসের মতো মনে হয়। ওই সব জানতে গিয়ে কিন্তু অনেক মানুষের দুঃখ স্মৃতিচারণগুলো আমি শুনে আমি আপ্লুত হয়েছি। এবং আপনি শুধুমাত্র নিজে জানা না, জানানোর জন্য কাজ করেন, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, বাংলা বানান নিয়েও আপনি কাজ করেন, স্টুডেন্টকে শেখান। সেটার জার্নিটা সম্পর্কে বা এক্সপিরিয়েন্স কেমন হয় শেখানোর, সেটা একটু শুনি। না, আমার তো একটা 34টি বছর আমি কিন্তু শিক্ষকতা করেছি সরকারি কলেজে। ওইখানে তো একটা বিরাট জার্নি ছিল আমার ছেলে মেয়েদেরকে, আমি যখন ক্লাসে যেতাম, সেটা কি বাংলায় ছিল? বাংলায়। এবং তখন ওদেরকে আমার উচ্চারণ শেখাতাম, ওদেরকে আমি বানান শেখাতাম, এবং নানা রকমের গল্প, সামনে একটা বই থাকতো, সেই বইটাও তো গল্পের। আমি তো গল্প কবিতা নিয়েই, উপন্যাস নিয়ে, নাটক নিয়েই তো আমি ওদেরকে পড়াতাম। কিন্তু ওদেরকেও আমি কিন্তু জানার চেষ্টা করেছি কখনো কখনো, আবার ওদের সাথে ফান করেছি। তবে এই যে তারুণ্যের শক্তি যেটা বললেন, তরুণদের সাথে নিজেদের যোগসূত্র বন্ধনের যে ব্যাপারটা, আমার মনে হয় সেটি সবসময় আপনাদেরকে গ্যাপ। এটা যদি না হয় না, আমাদের দেশ এগোবে না। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আর তোমাদের যে শক্তি, সেই তারুণ্য এবং তারুণ্যের যে একটি ভিতরে যে আগুন, সেই আগুনটার ভেতরে যে শক্তিটা আমরা পাই, সেই শক্তিটা যদি আমাদের অভিজ্ঞতার শক্তির সাথে যুক্ত হয়, তবেই কিন্তু দেশ এগিয়ে যাবে। সেটা খুব জরুরি আমি মনে করি। বটবৃক্ষের মতো ছায়া দিলে চারা গাছ কিছু কিছু সময় হয়তো একটু ছোট করে জন্মায়, তবু ওই যে আলো পেতেও সাহায্য করবেন, আপনাদের জ্ঞানের আলো, আপনাদের প্রাণের আলো আমাদের যেন আলোকিত করে সব সময়। আমি সবসময় আলোকিত করতে চাই, আলোকিত করার কাজটাই আমি প্রফেশনালি নিয়েছিলাম। সত্যি তাই। আপনার জীবনের ব্রত হয়ে উঠেছিল সেটি। এক্স্যাক্টলি। ভীষণ ভালো লেগেছে আজকে গল্প করে, আমার কিন্তু বেশ মজাই লেগেছে, যাই বলেন। শুধুমাত্র প্রফেশনের খাতিরে না, এই গল্পগুলো শুনতে শুনতে প্রতিনিয়তই শুনি, এবং যত শুনি তত বেশি মুগ্ধ হই। এই মুগ্ধতা আমাদের প্রজন্মের মধ্যে যেন ছড়িয়ে পড়ে, ওই আবেশটা যেন আমাদের মধ্যে থাকে, এই প্রত্যাশা করি। জন্মদিনের এই শুভক্ষণে আমরা কেক কেটে উদযাপনটা সমাপ্ত করতে চাই আজকের দিনের মতো। 2টি কেক আছে দুজনের জন্য, আমরা আনন্দ উদযাপন করি, একটু মিষ্টি মুখ করি দুজনে।
মিষ্টি খাও কি বারো? এখান থেকে কত আনন্দ মন প্রশান্ত যেন বসন্ত আলো ঝর্ণা ধারা যেন পাগল পাড়া উঠেছে প্রাণে সূর্য তোমার। পর্দা থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন করে পর্বে। সকলে ভালো থাকবেন।